এটা প্রমাণ করার জন্য যে মানুষ আর জম্বির মধ্যেও বাচ্চা হতে পারে, আমি একটা এমন জম্বিকে ধরার সিদ্ধান্ত নিলাম যে দেখতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর ছিল। হঠাৎ আসা এক বিপর্যয়ের কারণে প্রায় ৯০% মানুষ জম্বি হয়ে গিয়েছিল, আর আমি অদ্ভুতভাবে একটা লাভ কনকোয়েস্ট সিস্টেম অ্যাক্টিভেট করে ফেলেছিলাম, যার পৃথিবী ধ্বংস হওয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না। ঠিক ওই সময়ই আমার সামনে একটা ভীষণ সুন্দর জম্বি চলে এলো। ওকে দেখেই আমি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলাম। এই লাভ সিস্টেমে হয়তো প্রজাতির ব্যাপারে কোনো নিয়ম ছিল না, আর এত সুন্দর একটা জম্বিকে এমনি এমনি ছেড়ে দেওয়া ঠিক হতো না। যেই এই চিন্তাটা আমার মাথায় এলো, আমি আমার ব্যাগ থেকে একটা দড়ি বের করলাম। আমি সঠিক সুযোগের অপেক্ষা করতে লাগলাম, আর তারপর পুরো শক্তি দিয়ে দড়িটা ছুঁড়ে ওকে ধরে ফেললাম। ও জোরে চিৎকার করে উঠল, কিন্তু পরের মুহূর্তেই আমি ওর মুখে কাপড় গুজে দিলাম। এত কাছে মানুষের মাংসের গন্ধ পেয়ে ওই জম্বিটা সঙ্গে সঙ্গে বেসামাল হয়ে উঠল। ওর ছোট মাথাটা আমার দিকে ঝাপটে আসতে লাগলো, আর আমি ওর হাতটা শক্ত করে ধরে ফেললাম। ঠিক ওই সময় আমার মাথায় সিস্টেমের নোটিফিকেশন বেজে উঠল। অভিনন্দন হোস্ট, আপনি হ্যান্ড হোল্ডিং মিশন পুরো করে ফেলেছেন। কনকোয়েস্ট টার্গেট শেন ছিংউ। পরিচয়: বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বর্তমান পরিস্থিতি: জম্বির অ্যাফেকশন লেভেল 0। হাত ধরার পুরস্কার: ১০০ কেজি তাজা মাংস। প্রথম কিসের পুরস্কার: জম্বি ভাইরাস ভ্যাকসিন। পুরোপুরি কনকোয়েস্ট করার পর জেনেটিক ইভলিউশন পোষণ। এত বড় বড় পুরস্কার দেখে আমার শ্বাস হঠাৎ দ্রুত হয়ে গেল। শুধু ১০০ কেজি মাংসই আমাকে ২.৫ বছর পর্যন্ত আরামে বাঁচিয়ে রাখতে পারত, আর তারপরের দুটো পুরস্কার তো আরও বেশি মূল্যবান ছিল। কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমি শেন ছিংওয়ের অ্যাফেকশন লেভেল বাড়াবো কী করে। কিছুক্ষণ ভাবার পর আমি হাত বাড়িয়ে ওর মুখ থেকে কাপড়টা বের করে দিলাম। সঙ্গে সঙ্গেই ও আমার ওপর রেগে গর্জন করতে লাগল। ওর ধারালো দাঁতগুলো একে অপরের সঙ্গে ঘষা খাচ্ছিল, যার আওয়াজ শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। কিছু না বলে আমি সরাসরি সিস্টেমের ইনভেন্টরি থেকে মাংসের একটা টুকরো বের করলাম আর ওর মুখে গুজে দিলাম। সঙ্গে সঙ্গেই ওর গর্জন বন্ধ হয়ে গেল। পরের মুহূর্তেই ও ওই মাংসের টুকরোটাকে পাগলের মতো ছিঁড়ে খেতে লাগল। এসব দেখে আমি নিরুপায় হয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। ওর মুখে এত ধারালো দাঁত দেখে মনে হচ্ছিল যে প্রথম কিসের পুরস্কারটা আপাতত আমার নাগালের বাইরে। ঠিক ওই সময়েই পাশের ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। ভেতর থেকে একজন পুরুষ আর একজন মহিলা বাইরে এলেন। দরজা খুলতেই ওই মহিলা বলতে লাগলেন, আরে হ্যান্ডসাম, আমি আর আমার স্বামী ২ দিন ধরে কিছু খাইনি। তোমার কাছে এত খাবার আছে, তুমি তো একটা লাশকেও খাওয়াচ্ছ, আমাদেরও একটু দেবে। এরা দুজন ছিল এক নতুন বিবাহিত দম্পতি। স্বামীর নাম শেন লিয়াং আর স্ত্রীর নাম লিন ওয়ান। সাধারণত এরা দুজন সবসময় বাইরের খাবার এনে খেত। এদের ঘরে বিন্দুমাত্র খাবারও জমিয়ে রাখা ছিল না। আমার আগের জীবনে আমি এদের মিষ্টি মিষ্টি কথায় ভরসা করে ফেলেছিলাম, আর বোকামি করে নিজের খাবার এদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে এরা আমার প্রতি কৃতজ্ঞ থাকবে, কিন্তু হলো একদম উল্টো। যখন আমি বাইরে জিনিসপত্র খুঁজতে গিয়েছিলাম, তখন এরা আমার সব জিনিসপত্র লুট করে নিয়েছিল, আর উপর থেকে আমার ঘরটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল। আমি যতই চিৎকার করেছিলাম, এরা আমার জন্য দরজা খোলেনি। এমন অকৃতজ্ঞ আর বিশ্বাসঘাতক লোকদের আমি আবার খাবার কি করে দিতে পারতাম? কিন্তু আমার সামনে দাঁড়িয়ে থাকা এই লিন ওয়ান হয়তো কোনো কাজে আসতে পারে। যেই এই চিন্তাটা আমার মনে এলো, আমার চোখের সামনে সিস্টেমের ইন্টারফেসটা আবার খুলে গেল। নাম: লিন ওয়ান জি। পরিচয়: বিবাহিত মহিলা। অ্যাফেকশন লেভেল 0। হাত ধরার পুরস্কার: ১০০ কেজি তাজা ফল আর সবজি। প্রথম কিসের পুরস্কার: ১২০ মিটারের ফার্নিশড ঘর। পুরোপুরি কনকোয়েস্ট করার পর ১০০০ স্কোয়ার মিটারের লাক্সারি ভিলা। এই পুরস্কারগুলো দেখা মাত্রই আমার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। ১০০ কেজি ফল আর সবজি! যদিও আমার খাবারের অভাব ছিল না, কিন্তু এই প্রলয়ের মধ্যে সুষম খাদ্য সবচেয়ে জরুরি ছিল। ওদিকে ওরা দুজন আমাকে হাসতে দেখে ভাবল যে আমি এদের কথা মেনে নিয়েছি। ওই শেন লিয়াং সঙ্গে সঙ্গে গরমে এসে বলল, প্রথমে আমাদের ৫ কেজি পর্ক আর ৩ ক্যান জলও দাও। এদের এই কথা শুনে আমার রাগও হচ্ছিল আর হাসিও পাচ্ছিল। আমি কখন তোমাদের কথা মানলাম? আমার খাবার যতই বেঁচে যাক না কেন, এমনকি কুকুরদের খাওয়াতে হলেও আমি তোমাদের মতো গদ্দারদের কোনোদিন দেব না। এই বলে আমি শেন ছিংউকে আবার ঘরের ভেতরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিলাম। শেন লিয়াং রেগে আমার দিকে তাকিয়ে রইল। রাগে ওর দাঁত কিরমির করছিল। ও আমার ওপর হামলা করতে চাইছিল।
কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা জম্বিটাকে দেখে ভয় পাচ্ছিল। ঘরে ফিরে এসে আমি শেনছিউংকে বসালাম আর সেই সাথে সিস্টেম প্যানেলটা খুলে নিলাম। যা দেখলাম তাতে আমি পুরোপুরি চমকে গেলাম। অ্যাফিনিটি লেভেল শেনছিংয়ের ৫ পয়েন্ট বেড়ে গিয়েছে। তখনই আমার প্রলয়ের শেষ ধাপের কথা মনে পড়ল। আমার আগের জীবনে উন্নত জম্বিদের মধ্যে ধীরে ধীরে বুদ্ধিশুদ্ধি আসতে শুরু করেছিল। এটা কি হতে পারে যে শেনছিমও ইভলভ করতে পারে? না হলে এমন কি করে হলো যে শুধু একটুখানি মাংস দিতেই ওর অ্যাফিনিটি লেভেল ৫ পয়েন্ট বেড়ে গেল? এটা তো একটা সাধারণ মেয়েকে পড়ানোর চেয়ে অনেক সহজ। এটা ভেবে আমি তাকে আরও কয়েক টুকরো কাঁচা মাংস দিলাম এবং তার অ্যাফিনিটি লেভেল সরাসরি ১০ পর্যন্ত বাড়িয়ে দিলাম। শুরুতে আমি ভেবেছিলাম এভাবেই তাকে আরও খাওয়াতে থাকব, কিন্তু যখন তার ছোট্ট গোল পেটটা দেখলাম তখন থেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। জম্বি প্রলয় শুরু হওয়ার ১ মাস পর এক ভয়াবহ ঠান্ডা আসতে চলেছে। আমার কাছে প্রস্তুতির জন্য মাত্র ২০ দিনের চেয়ে কিছু বেশি সময় আছে। সবচেয়ে আগে আমাকে সাপ্লাইয়ের সমস্যা সমাধান করতে হবে। খাবার আর পানি বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি। তারপর গরম কাপড় আর ওষুধপত্র। এই সব জিনিস তো কোনো না কোনোভাবে পাওয়া যেতে পারে, কিন্তু সেফ হাউস সবচেয়ে জরুরি জিনিস। সেটার ব্যাপারে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না। সেই সেফ হাউস শুধু মজবুতিই হওয়া উচিত নয়, বরং ভেতরের তাপমাত্রাও স্থিতিশীল রাখতে হবে। এমন জায়গা খুঁজে পাওয়া যা এই সব শর্ত পূরণ করে তা প্রায় অসম্ভব ছিল। যতটুকু আমি জানি, পুরো সাংহাই শহরে এমন কোনো জায়গা নেই। কিন্তু তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমার প্রথমে কিস নামের পুরস্কারের কথা মনে পড়ল। আমি সঙ্গে সঙ্গে আমার মাথায় সিস্টেমকে ডাকলাম। সিস্টেম, যে ঘরটি পুরস্কার হিসেবে পাওয়া যাবে সেটি কি আগে থেকেই তৈরি, নাকি যে কোনো জায়গায় হঠাৎ তৈরি হতে পারে? সিস্টেম জবাব দিল, পুরস্কারে পাওয়া সব ঘর শুরু থেকে তৈরি করা হয়। হোস্ট নিজের ইচ্ছামতো সেগুলোর লোকেশন বেছে নিতে পারেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজায় টোকা পড়ল। লিন ওয়ানসি দরজার বাইরে একা দাঁড়িয়েছিল। অনেকক্ষণ ধরে কেউ দরজা খোলেনি। তার বুক ভয়ে দুরুদুরু করছিল। বারান্দার দুপাশেই অন্ধকার ছিল। কে জানে কখন কোনো জম্বি হঠাৎ সামনে চলে আসে। যেমনই সে হার মানতে যাচ্ছিল, অবশেষে দরজাটা খুলে গেল। তার মুখে স্বস্তির হালকা আভাস দেখা গেল। কিন্তু যেমনই সে আমার হাতে ধরা বড় ছুরিটা দেখল, তার বুক ধরফর করে উঠল। সে তাড়াতাড়ি বলে উঠল, এখন ভুল বুঝো না, আমার কাছে কোনো অস্ত্র নেই। আমি আমার চোখ ছোট করে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলাম। লিন ওয়ানসিও বুঝতে পারল যে আমি তাকে পরখ করছি। যদি আগের মতো সময় হতো তবে সে এতক্ষণে আমাকে চড় মেরে বসত। কিন্তু এখন তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। তাই সে কেবল জোর করে একটা কৃত্রিম হাসি দেওয়ার চেষ্টা করল। সে বলল, আমি তোমার কাছে কিছুটা খাবার চিতে এসেছিলাম। আমি তাকে অবজ্ঞার নজরে দেখলাম। ধার হিসেবে দিয়ে দাও, আমি ওয়াদা করছি তোমার লাভ হবে, যদি তুমি আমাকে কিছুটা খাবার দাও। কিন্তু আমি তার চালে কিভাবে পা দিতে পারতাম? না বলে দিলাম, এখনই দরজা বন্ধ করে দেব। একথা শুনে লিন ওয়ানসি সেখানেই দাঁড়িয়ে রইল, নোড়ল পর্যন্ত না। আমি ঠান্ডা গলায় বললাম, কি হলো, ভয় লাগছে না? যদি এখন বাইরে কোনো জম্বি চলে আসে তখন? আমি জাস্ট এতটুকুই বলেছিলাম যে দূর থেকে একটা জম্বির ভয়ানক গর্জন শোনা গেল। লিন ওয়ানসির সুন্দর মুখটা ভয়ে একবারে ফ্যাকাশে হয়ে গেল। সঙ্গে সঙ্গে তার কাছে আর কোনো উপায় রইল না। সে দাঁতে দাঁত চেপে ভেতরে চলে এলো। যেমনই আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, আমার নজর তেরছাভাবে সামনের ফ্ল্যাটে দাঁড়িয়ে থাকা শেন লিয়াংয়ের ওপর পড়ল। ধরা পড়ে যাওয়ায় সে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে লুকিয়ে পড়ল। আমি হালকা হাসলাম এবং উপহাসের ভঙ্গিতে দরজাটা জোরে বন্ধ করে দিলাম। পার্ট ২তে বেশ জমজমাট কিছু ঘটতে চলেছে। লিন ওয়ানসি ফ্রিজের তাজা মাংস দেখে যেভাবে লোভ সামলাতে পারছে না আর তাকে অজ্ঞান করার ফোন দিয়ে আসছে, তাতে মনে হচ্ছে সামনে বড় কোনো সংঘাত বা টুইস্ট আসতে যাচ্ছে।